ভোটের বাক্সে যে সংখ্যাগুলো আমরা দেখি সেগুলো তো শেষ কথা নয়, তাই না? আসল গল্পটা তো লুকিয়ে থাকে মাটির কাছাকাছি থাকা মানুষগুলোর মনে, তাদের প্রতিদিনের জীবনে। আজ আমরা পশ্চিমবঙ্গের মানবাজারকে কেন্দ্র করে সেই গল্পটাই শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ভোটের ফলাফল আর সাধারণ মানুষের অনুভূতির মধ্যে আসল যোগসূত্রটা কোথায়। আসুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই পুরো বিষয়টাকে ব্যবচ্ছেদ করব। আমাদের এই বিশ্লেষণ এগোবে মোট 4টি পর্বে। তো শুরু করা যাক একেবারে গোড়া থেকে। আর এই বিশ্লেষণের শুরুটা হবে সবথেকে চমকে দেওয়া জায়গাটা দিয়ে, অর্থাৎ খোদ নির্বাচনের ফলাফল দিয়ে। কারণ সংখ্যাগুলো অনেক কথা বলে। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান, ফারাকটা দেখুন। মাত্র ৫ বছরের ব্যবধানে ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে বিজেপির ভোট শেয়ার ৪.৬% থেকে সোজা লাফিয়ে ৪১.১%। এই অবিশ্বাস্য পরিবর্তনটা কেন হলো, কিভাবে হলো, এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আমরা যে জায়গার কথা বলছি সেটা হলো মানবাজার, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই বিধানসভা কেন্দ্র। এই মাটির বুকেই এক গভীর পরিবর্তনের গল্প লেখা হচ্ছিল। আর এই পরিবর্তনের সাক্ষী কারা? সাধারণ মানুষ। দেখুন, ২০২১-এর নির্বাচনে প্রায় ৮৪% ভোট পড়েছে। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। এটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে মানবাজারের মানুষ আর চুপ করে থাকতে রাজি নয়। তারা তাদের আওয়াজ শোনাতে চায়, নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে গড়তে চায়। শুধু সংখ্যা দিয়ে তো আর পুরো ছবিটা বোঝা যায় না। এই ভোটের পেছনে যে মানুষগুলো আছেন, তাদের জীবনযাত্রা, তাদের সমাজ, সেটাকে বুঝতে হবে। চলুন, দ্বিতীয় পর্বে আমরা মানবাজারের সেই আসল পরিচয়টা খুঁজে দেখি। মানবাজারের সামাজিক গঠনটা বেশ গুরুত্বপূর্ণ। এটি একটি তফসিলি উপজাতি বা এসটি সংরক্ষিত আসন। এর মানে হল এখানকার জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় ৪৯% আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আর তার সাথে আছেন প্রায় ২২% তফসিলি জাতিভুক্ত মানুষ। এই পরিচয়টা এখানকার রাজনীতির একটা বড় চালিকা শক্তি। কিন্তু এই পরিচয়ের সাথে আর একটা কঠিন বাস্তবও জড়িয়ে আছে, আর সেটা হলো অনুন্নয়ন। দেখুন, পুরুলিয়া জেলার মানব উন্নয়ন সূচক বা HDI মাত্র 0.45। রাজ্যের গড় 0.625-এর থেকে যা অনেকটাই পেছনে। এই ফারাকটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা রোজকার জীবনে মানুষের বঞ্চনার, কষ্টের একটা প্রতিচ্ছবি। আর আমাদের মনে রাখতে হবে, সংবিধান প্রতিটি নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দেয়, এবং সুশাসনের মূল লক্ষ্যই হল সেই মর্যাদাকে নিশ্চিত করা। তাহলে এখানকার মানুষের জীবন সংগ্রামটা ঠিক কেমন? ভাবুন একবার। অর্থনীতিটা পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু সেই কৃষিতেও শান্তি নেই। যখন তখন বন্যা বা খরা এসে সব শেষ করে দিয়ে যায়। গ্রামের মানুষের আয় প্রায় বাড়ছেই না, আর ফসলেরও ন্যায্য দাম নেই। এর ওপর রয়েছে বেহাল পরিকাঠামো, রাস্তাঘাট ভাঙা, বিদ্যুৎ আসে যায়, সেচের জল নেই। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে যে একটা চাপা ক্ষোভ তৈরি হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভটা ঠিক কী নিয়ে? কেন মানুষের আস্থাটা টলে গেল? চলুন, তৃতীয় পর্বে আমরা সেই অসন্তোষের মূল কারণগুলো খুঁজে বার করি। অনেক সময় একটা কথাই পুরো ছবিটা তুলে ধরে। যেমন সমীক্ষায় উঠে আসা এই কথাটা, গ্রামবাসীরা কাটমানি দুর্নীতি আর পূরণ না হওয়া প্রতিশ্রুতিতে বিরক্ত। ব্যাস, এই একটা লাইনেই যেন সব উত্তর লুকিয়ে আছে। এই বিরক্তিটা তো আর একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে একটা লম্বা তালিকা। ভাবুন, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে কাটমানি দিতে হচ্ছে, বন্যার ত্রাণের টাকাও নাকি আত্মসাৎ হয়ে যাচ্ছে, যোগ্য ছেলেমেয়েরা শিক্ষক নিয়োগের দুর্নীতিতে চাকরি পাচ্ছে না, রেশনের চালের মান খারাপ, সেটাও সময় মেলে না, গ্রামে বিদ্যুৎ অনিয়মিত, জলের পাম্প ভাঙা, আর রাস্তাগুলোর যা অবস্থা, তাতে গ্রামগুলো যেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে সরকার প্রচার করছে কল্যাণমূলক প্রকল্পের, বলছে তারা মানুষের পাশে আছে। আর অন্যদিকে সাধারণ মানুষ কি দেখছে? তারা দেখছে প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছানোর আগেই দুর্নীতিতে হারিয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনের জন্য যে ন্যূনতম পরিকাঠামো দরকার, সেটারও অভাব। এই প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে যে বিরাট ফারাক, সেটাই একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করেছে।
শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের পথও দেখাতে হবে। চলুন চতুর্থ পর্বে আমরা দেখি এই বিশ্লেষণকে ভিত্তি করে কেমন একটা সুশাসনের নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা যেতে পারে। এই সমাধানের রূপরেখার কেন্দ্রে রয়েছে একটা বিশেষ কৌশলগত কাঠামো, যার নাম চতুর্মুখ মতবাদ। এর মূল ভাবনাটা হল সুশাসনের 4টে দিককে একসাথে মাথায় রেখে এগোতে হবে: আক্রমণ, স্থিতিশীলতা, উদ্ভাবন এবং সুরক্ষা। এই 4টে স্তম্ভের উপর দাঁড়িয়েই একটা সামগ্রিক পরিকল্পনা তৈরি করতে হবে। আর এই ভাবনার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে একটা সুস্পষ্ট 2 বছরের অ্যাকশন প্ল্যান। লক্ষ্যগুলো খুব নির্দিষ্ট, যেমন 50 কোটি টাকা বরাদ্দ করে গ্রামের সব রাস্তা সব ঋতুতে চলার মতো করে তৈরি করা, 30 কোটি টাকা দিয়ে জল জীবন মিশনের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া, আর 20 কোটি টাকা খরচ করে একটা স্কিল সেন্টার তৈরি করা, যাতে গ্রামের যুবকরা চাকরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পায়। এর সাথে পিএম আবাস বা আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো যেন কোনো বাধা ছাড়াই 100% মানুষের কাছে পৌঁছায়, সেটাও নিশ্চিত করতে হবে। এখানে একটা বিষয় বোঝা খুব জরুরি। এই যে টাকাটা খরচ করা হচ্ছে, এটা কিন্তু নিছক ব্যয় নয়, এটা হলো বিনিয়োগ, মানুষের জীবনে বিনিয়োগ। এর রিটার্নটাও বুঝতে হবে। রাস্তা ভালো হলে কৃষকের ফসল দ্রুত বাজারে পৌঁছাবে, স্থানীয় মানুষের কাজের সুযোগ তৈরি হবে, ঘরে ঘরে জল পৌঁছলে জনস্বাস্থ্য ভালো হবে, বিশেষ করে বাড়ির মহিলাদের সময় আর কষ্ট বাঁচবে। আর যুবকদের দক্ষতা বাড়লে তাদের কাজের জন্য গ্রাম ছেড়ে বাইরে যেতে হবে না। আর এই সব পরিষেবা দেওয়ার সময় ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান করাও সমানভাবে জরুরি। তাহলে দেখুন, বিশ্লেষণটা আমাদের কাছে স্পষ্ট, সমাধানের একটা রূপরেখা তৈরি। কিন্তু সবথেকে বড় এবং সবথেকে কঠিন প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই যে ডেটা, এই যে প্ল্যান, এগুলোকে কি সত্যি মাটির মানুষের জীবনে মর্যাদায় রূপান্তরিত করা সম্ভব? কাগজের পরিকল্পনা আর বাস্তব জীবনের মধ্যেকার এই সেতুটা কি আমরা আদৌ গড়তে পারব? এই প্রশ্নটার উত্তর ভবিষ্যতের গর্বে। আর এই ভাবনাটাই আজ আমাদের সঙ্গে থাক। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন।